হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার, অর্থাৎ আজকে নিয়ে ৮ দিন। এবারে দেখুন, আমি তো বইয়ের গল্প বলি না। কোনো রকম বই থেকে বা কিতাব পড়ে ঘটনা আমি বলি না। এইবার যদি আমার হাতে আমি যেটা রান্না করব, তার মসলা যদি না থাকে, আমি কিভাবে আপনাদের শোনাবো বলুন? সেই ১ তারিখেই ভোট দিয়েছি শেষ পর্বে। তারপর থেকে অপেক্ষা করে আছি যে কখন ঘটনা ঢুকবে বা কখন আমি আপনাদের সামনে আসবো বা শোনাবো। আর ততটা যদি আমার যদি খাইশ থাকতো যে ইউটিউব থেকে আমি পয়সা উপার্জন করব, তাহলে আমি বিভিন্ন বইয়ের গল্প আপনাদের আমি শোনাতে পারতাম, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই রাস্তায় হাঁটিনি বা আমি শোনাইনি আপনাদের। এই জন্য আমার পরে কেউ রাগ করবেন না, কেউ অসন্তুষ্ট হবেন না, কারণ যখনই ঘটনা আসে আমি কিন্তু চলে আসি। তো যাই হোক, এই কয়দিনের মধ্যে বেশ কয়েকটা ঘটনা আমার কাছে কিন্তু ঢুকেছে। তা ঢোকার ফলে যে ঘটনা আগে এসছে আমি সেই প্রেক্ষিতে আমি বলে দিচ্ছি। আরেকটি ছেলে, যে কাকু তোমার দাদুর যে ঘটনাটা, অর্থাৎ ডেথ ভিশন মানে মারা যাবার আগে দাদু কি করেছিলেন, ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ঠিক আছে, আজকে দুটো ঘটনা আমি আপনাদের বলে দিচ্ছি। তো আজকের আমার ঘটনার ট্যাগলাইন, ট্যাগলাইন বা টাইটেল যেটা বলুন, যে শালবাগানের ভিতরে হুম স্কন্ধ কাটার কবলে শালবাগানে রাঁধুনি ঠাকুর। তো প্রথমেই বলে নিই, ঘটনাটা পাঠিয়েছে সুমন দত্ত কোচবিহার থেকে। এবারে এই কোচবিহারে যেটা দিনহাটা, এই দিনহাটাতে নিগমনগর বলে একটা জায়গা আছে। আপনারা যারা মানে ওই অঞ্চলের যদি কেউ শোনেন, তাহলে আমাকে একটু জানাবেন যে হ্যাঁ আছে কি নেই, আমি ভুল বা ঠিক এটা একটু বলে দেবেন। তো ওই নিগমনগর থেকে এই যে ঠাকুর, এনার বাড়ির দূরত্ব আরো ৩০ মিনিট। এই ঠাকুরের নাম হচ্ছে, রান্নার ঠাকুরের নাম হচ্ছে নির্মল চন্দ্র দাস। তো নিগমনগর থেকে আরো ৩০ মিনিট দূরের বাড়ি, একদম ওই বর্ডার লাগোয়া, একদম বর্ডার লাগোয়া, বাংলাদেশ বর্ডার লাগোয়া ওই জায়গাতে বাড়ি। এবং আপনারা জানেন এটা আজ থেকে ১৯ বছর আগের ঘটনা, ২০০৫। তো এইবারে ওই লাগোয়া সীমান্তে ওখানে বাড়িঘর খুব কম থাকে। হুম মানে স্বল্প বসতি, ঘনবসতি নেই ওখানে। তো ওইখানে রান্নার ঠাকুর নির্মলচন্দ্র দাসের বাড়ি। এবার এনার পেশা হচ্ছে ওই পৈতে বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ বাড়ি যাই বলুন, সেখানে রান্না করে। তো ব্যাপারটা হয়েছে, ঘটনাটা ঘটে ২০০৫ সালে। ২০০৫ সালে এই নির্মলচন্দ্র দাস একটা অন্নপ্রাশনের একটা বরাত পান, মানে রান্না করবার জন্য। এবং উনি সেই অন্নপ্রাশন বাড়িতে যান। এবার জানেন যে একটা কাজের বাড়িতে দুপুরে রান্নাও করতে হয়, আবার রাত্রে যারা অতিথি অভ্যাগত নিমন্ত্রিত আসবে তাদের রান্নাটাও করতে হয়। তো যাই হোক, সকালবেলা থেকে তো উনি তো ওখানে গিয়ে রান্নার কাজে হাত দিয়েছেন, রান্না বান্না করেছেন, রাত্রি রয়েছে, অতিথি অভ্যাগতরা সবাই এসেছেন, খেয়েছেন। এখন শেষ পর্যন্ত বিভিন্ন জিনিস, এই রান্নার জিনিস, এটা গরম করো, সেটা অমুক করো, এই করতে করতে, বা এটা টাটকা ভেজে দাও, তো এই করতে করতে মানে সব যখন শেষ হয়েছে তখন রাত ১টা বাজে। এবং আপনাদের একটু বলে রাখি, সেদিনকে ওয়েদার কিন্তু খুব একটা ভালো ছিল না। আকাশের মুখটা খুব মানে গম্ভীর ছিল এবং মানে মেঘলা, আর মাঝে মধ্যে একটু গুড়ুম গুড়ুম মানে মেঘের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। তো এবার রাত ১টা বাজে, সব কাজ মিটে গেছে, এবার নির্মলবাবুকে তো বাড়িতে ফিরতে হবে। এবং বাড়িতে যে ফিরতে হবে, যে বাড়িতে অন্নপ্রাশনটা হয়েছে সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব মানে সাইকেলে ১ ঘন্টা লাগবে। সাইকেল চালিয়ে গেলে, আপনি যদি জোরে সাইকেল চালিয়ে যান,
বা মোটামুটি রেঞ্জে 1 ঘন্টা লাগবে। তা ওনার যে সঙ্গী সাথী বা হেল্পিং হ্যান্ড যারা ছিল, তারা তো যেমন কারুর পেঁয়াজ কোটা, কারুর মশলা বাটা, তারা তো যে যার অন্যত্র বাড়ি তারা চলে গেছে। নির্মল চন্দ্র দাস একা। তো উনি ওই 1টার সময় সাইকেল নিয়ে বেরোলেন বাড়ির উদ্দেশ্যে। তখন কিন্তু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এবং মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠে যাবে। এবারে নির্মলচন্দ্র দাস উনি ভাবতে লাগলেন যে একটা কাজ করা যায়, এই 1 ঘন্টার পথ, হুম, যদিও সেই পথ দিয়ে গেলে দুপাশে একটু ঝোপ জঙ্গল আছে, তবুও সেটা অরিজিনাল যাওয়ার রাস্তা। তার থেকে ওই রাস্তায় না গিয়ে একটা শর্টকাট রাস্তা উনি ধরে নিলেন, ধরে নিতে চাইলেন যে এই রাস্তা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছব। তা যেরকম ভাবা সেরকম কাজ, উনি ওই শর্টকাট রাস্তাটা উনি ধরতে চাইলেন। এবং ওই শর্টকাট রাস্তায় দিয়ে যেতে গেলে একটা বড় শালের বাগান পড়ে, শাল গাছ, খুব ঘন শালের জঙ্গল, ওটাকে পার হতে হবে। তো উনি সাইকেল নিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। এবারে ঢুকে পড়ে উনি ঢুকে সাইকেল চালাচ্ছেন, অন্ধকার তো, দেখে শুনে সাইকেলটা চালাতে যাচ্ছে, হঠাৎ দমকা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি। এবার কি করবেন, ওই অবস্থায় তো সাইকেল চালানো যায় না অত ঝড় বৃষ্টিতে। উনি একটা শাল গাছের নিচে সাইকেলটা দাঁড় করিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। গায়ে ইতস্তত জল লাগছে, কিছু করার নেই। এবার একটু ভয়ও করছে, শাল বাগানটা, ঘন জঙ্গল, অত অন্ধকার। তা আর এদিকে বিদ্যুতের ঝলকানি, আর তার সাথে সেই বাজ পড়ার সেই কড়কড় কড়কড় আওয়াজ। আর বর্ষা হলে কি হয় আপনারা তো বুঝতেই পারেন যে কিরকম জোরে বাজ পড়ে এবং আওয়াজ হয়। হঠাৎই ওই বিদ্যুতের ওই যে চিড়িক চিড়িক ওই ঝলকানিতে উনি লক্ষ্য করলেন যে কোনো একটা মানুষ ওই শাল গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসছে, যার এতটা অংশ ইনভিজিবল, দেখা যাচ্ছে না, এতটা অংশ তার দেখা যাচ্ছে না। উনি কিন্তু বিদ্যুতের একটা যে তরঙ্গ যে খেলে গেল, ওই আলোতে স্পষ্ট উনি দেখলেন যে কেউ এরকম বেরিয়ে এলো। উনি এইবার প্রমাদ গণনা শুরু করলেন যে এটা কি, প্রচন্ড ভয়ও পেয়ে গেলেন। এরপরে তো বৃষ্টি হচ্ছে আর ওই বিদ্যুতের ঝলকানি, তাতে তিনি আবার দেখলেন যে লোকটা বেরিয়ে এসে এদিক ওদিক ঘুরছে এবং তার একটা হাতও নেই। এই বারবার বিদ্যুতের ঝলকাচ্ছে আর উনি কিন্তু সেই ফটোগ্রাফির মতো উনি কিন্তু দেখতে পাচ্ছেন লোকটাকে, যে লোকটার একটা হাত নেই এবং লোকটা যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। উনি তখন ওই সাইকেলের পাশে নিচু হয়ে বসে পড়লেন, বসে পড়ে ঠাকুরকে ডাকতে লাগলেন। ফের আবার যখন বিদ্যুৎ চমকেছে, ওই আলোতে দেখলেন ওই লোকটা ঘুরপাক খাচ্ছে, কিছুর একটা গন্ধ সে পেয়েছে, তাকে খুব খুঁজে বেড়াচ্ছে। এইবার উনি আর স্থির থাকতে পারেননি, ওখান থেকে ঠাকুরের নাম করে পাই পাই করে দৌড়তে শুরু করলেন, সাইকেলটা ফেলে দিয়ে দৌড়। এবং দৌড়চ্ছেন, কতটা দৌড়েছিলেন জানি না, একটা বাড়িতে গিয়ে সেখানে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকেন এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এবার বাড়ির লোকটি বেরিয়ে এসে ইনি এই ইয়েকে চেনেন, এই নির্মল দাসকে ইনি চেনেন। হ্যাঁ, এই নির্মলচন্দ্র দাসকে ইনি চেনেন যে রান্নার ঠাকুর। ওই ভদ্রলোক দেখে বলছে, এই কি দাদা, আপনি এখন এত রাত্রে এখানে? তখন উনি সব ঘটনা খুলে বলেন। খুলে বলাতে তখন লোকটি বলতে থাকে যে আপনার তো সাহস কম না, আপনি এই রাস্তা দিয়ে এখানে দিনের বেলাতে, আমরা এখানে থাকি, দিনের বেলায় জঙ্গল দিয়ে কেউ যায় না, আপনি জানেন না? কয়েক বছর আগে এইখানে একটা কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল এবং তারপর থেকে জায়গাটা হন্টেড হয়ে গেছে। এবং আপনি বললে বিশ্বাস করতে পারবেন না নির্মলবাবু, আমার এই যে বাড়িটা আর এই যে যেটুকু জমি আছে, আমি ওটা অলরেডি বিক্রি করে দিয়েছি, আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে থাকার মতো পরিস্থিতি নেই, উনি বললেন। তার মানে উনিও কিছু ব্যাপারে ভুক্তভোগী। তো বলছে আমরা বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি, বাড়ি এবং তার সাথে লাগোয়া কিছুটা জমি আমরা বেচে দিয়েছি অলরেডি, আমরা শিফট করে যাবো অন্য জায়গায়। তা আপনাকে একটা কথা বলি দাদা, আপনি তো যেটা আপনার বাড়িতে যাওয়ার রাস্তা সেটা দিয়ে যেতে পারতেন, হয়তো সময় বেশি লাগতো,
কিন্তু সময়ের থেকে তো দাদা জীবনের মূল্যটা অনেক বেশি। তো এই ভুলটা আর করবেন না দাদা, খবরদার এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করবেন না। এবং প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন, আপনাদের বলে রাখি, এরপর থেকে নির্মলচন্দ্র দাস কোনো কাজের বাড়িতে বেশি রাত আর উনি করতেন না। ওনার যে সাপোর্টিভ হ্যান্ড ছিল তাদের বুঝিয়ে সুঝিয়ে উনি কিন্তু বাড়ি চলে আসতেন। এবং এখনও নির্মলচন্দ্র দাস আছেন, এবং তাকে যদি এখনও সেই প্রসঙ্গ তোলা হয়, তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ওই ঘটনার কথা শুনলেই, যেটা তিনি শালবাগানের মধ্যে দেখেছিলেন। ঠিক আছে, এটা ছিল সুমন দত্ত কোচবিহার থেকে। দেখুন, এক একটা ঘটনা এক একটা মানুষের জীবনে, সেই জীবনে মানুষ সেই ঘটনাটা না কোনোদিন ভুলতে পারবে না। এমন এমন ঘটনা ঘটে যায়, অথচ তিনি যদি কাউকে কথা বলেন, কাউকে বিশ্বাস করবে না, বিশ্বাসও করবে না, না এরকম হতে পারে না। মানে উনি দেখেছেন বিদ্যুতের আলোতে, যে আকাশে যে বিদ্যুতের সেই তরঙ্গ খেলে যাচ্ছে, সেই আলোতে, ফ্লাশের আলোতে তিনি দেখেছেন যে লোকটা জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তার এতটা ইনভিজিবল, মানে কিছু দেখা যাচ্ছে না, অদৃশ্য। এবং পরে দেখেছেন একটা হাতও তার নেই। এবং পরবর্তীকালে লোকটির থেকে শোনেন এখানে একজন কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছিল দুষ্কৃতীরা, এবং তারপর থেকে জায়গাটা হন্টেড হয়ে যায়। তো কিছু কিছু জায়গা এরকম থাকে। তো চলুন আমি পরের ঘটনায় যাই। অনেকগুলো ঘটনা এসছে, আমি এক এক করে সব শোনাবো, কোনটা কিরকম আমি তা কোনো শুনে সব দেখিনি। আপনাদের আজকে এই ঘটনা দুটো উপহার দিয়ে তারপরে আবার শুনতে থাকবো, আবার আমি বলে দেবো। হ্যাঁ, তা মাঝখানে এই দেরির জন্য আমাকে মার্জনা করবেন। যদি বিরিয়ানি তৈরি করবার মতো মশলা আমার হাতে না থাকে, আমি কি দিয়ে রান্না করব? বুঝতে পেরেছেন? আমি তো বইয়ের গল্প রোজ শোনাতে পারি, কিছু যায় আসে না, আপনারাও শুনে নেবেন। তো যাই হোক, এবার পরের ঘটনায় আসি। এই পরের ঘটনাটা আমাকে একটা ছেলে পাঠিয়েছে। তো ছেলেটি বলছে যে দুর্গাপুরে, ঘটনাটা দুর্গাপুরে। তো বলছে যে তখন আমরা কলেজে উঠেছি। তো জানেন তো, স্কুল লিভ করে কলেজে উঠলে মনে হয় যেন আলাদা একটা হাত পা গজিয়ে যায়। অবশ্যই ঠিকই বলেছে। যখন আমি 70-এর দশকে মানে হাই স্কুলের গণ্ডি পার হয়ে সিটি কলেজে ভর্তি হলাম, তখন ওই দোকান থেকে সিগারেট কেনা, ধোঁয়া গলায় নিতে পারতাম না, কিন্তু ওই লোক দেখানো আর কি, এরকম একটা ভাব, যেন হামবড়া ভাব হয়ে যায়। তারপরে যাই হোক, আমাদেরও সেরকম হয়েছিল। ফলে একটা বন্ধু সার্কেল খুব বড় হয়ে গেছিল আমাদের, কলেজের বন্ধু প্লাস পাড়ার বন্ধু, এইসব নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, সবই লোকাল ছেলে যারা ওই কলেজে পড়ে। তো বলছে আমার থেকে সিনিয়র একজন ছিল, বলে সে আমার মানে ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তার নাম ধরুন হচ্ছে প্রদীপ। তা বলছি, এই প্রদীপ আমার হিসেব মতো ওকে দাদা বলে ডাকার দরকার, কারণ আমাদের সিনিয়র স্টুডেন্ট, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতো মিশতো, মানে খুব বুঝুন ফ্রেন্ড বলতে পারে। তা এই ছেলেটি বলছে যে আমি ওই প্রদীপদাকে মামু মামু বলে ডাকতাম, মামু, বন্ধু ছিল, মামু বলে ডাকতাম। তা এই প্রদীপ একটি মেয়েকে ভালোবাসত। ভালোবাসা তো অপরাধ নয়, স্বাভাবিক। এটা 2009-10 সালের ঘটনা আপনাদের বলছি, কিন্তু 2009-10 সালে। তা ভালোবাসা অপরাধ নয়। তা মামু ওই মেয়েটিকে ভালোবাসে। মেয়েটির নাম হচ্ছে, আমি একটু নামটা বদলে দিই, টাইটেলটা একই রাখি। মেয়েটির নাম হচ্ছে রূপা মণ্ডল, পদবি একই আছে, আমি খালি আগের নামটা পাল্টে দিয়েছি। এবারে ব্যাপারটা হলো, ভালো তো বাসে, কিন্তু দুই বাড়ির থেকে যখন এটা জানাজানি হয়েছে, তখন কোনো বাড়ির থেকে এটা মানেনি। এক নম্বর হচ্ছে, এই যে মেয়েটির বাবা, এই যে রূপা মণ্ডল, এই যে বাবা, ইনি ইসিএল এ বড় পদাধিকারী, চাকরি করেন, প্রচুর টাকা। তাহলে আর ওই মামু যে এর বন্ধু, তা সে ওই কোনো রকম কলেজে পড়ায় আর টিউশনই করে। তা এইরকম ছেলেরা তো উনি মেয়েকে দেবেন কেন? এইটা এক। আর ছেলের বাড়ির থেকে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারকাস্ট, মামু ব্রাহ্মণ ঘরের ছেলে আর মেয়ে মণ্ডল, এ তো হবে না। বাড়ির থেকে মানে, দুই বাড়ির থেকে কেউ মানেনি, এবং তারা ঘোর বিরোধী। এবং এমন একটা দিন গেছে যে এই মেয়েটির দাদারা এবং মেয়েটির কাকা
এই মামুকে ধরে রাস্তায় মারধর শুরু করে, মানে রীতিমতো আর কি শাসানো, তারপরে 2-4 চট থাপ্পড় এরকম। তো ভাগ্যি ভালো ছেলেটা বলছে যে আমরা বন্ধুরা গিয়ে পৌঁছেছিলাম খবরটা পেয়েই, আমরা কোনো রকম থামিয়ে দিই, সেটা বেশি দূর আর গড়ায় না। কিন্তু মারধর খেলেও প্রেমে কিন্তু এতটুকু চিড় ধরেনি, ভালোবাসাটা ওদের মধ্যে কিন্তু ছিল, সেখানে কেউ কিন্তু দাঁত নখ বসাতে পারেনি। এখন একটা সময় এরা সেটেল করে যে এরা বিয়ে করে নেবে, এবং ওই কোর্ট ম্যারেজ যেটা রেজিস্ট্রি হয়, তা এরাও সাক্ষী ছিল, উইটনেস, এর বন্ধু বান্ধবরা সবাই। তো যাই হোক, বিয়ে করবার পর এই বন্ধু বান্ধবরাই ওইখানে লোকালি একটা ঘর, 1 কামরার একটা ঘর ওদের জন্য ঠিক করে দেয় ভাড়ায়, 1 কামরার ঘর। তো সেইখানে থাকতো। এরপরে মামু, ওই ছেলেটির বন্ধু, যাকে ও মামু বলে ডাকতো, এই মামু এটিএম এ চাকরি পায়। এটিএম, এটিএম মানে কিরকম, এটিএম এ যে সিকিউরিটি থাকে না, এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার এটিএম ছিল, তো ওইখানে চাকরি করত। এবার জানেন ওই টাকা আসলে মেশিনে টাকা ভরা, শাটার ফেলে, তারপরে কাগজের রোল ঢুকিয়ে দেওয়া, যেগুলো ইয়ে হয়ে বেরোয়, স্ক্রোল হয়ে বেরোয়, ওগুলো হিসেব নিকেশটা। তারপর কোনো হয়তো কারোর টাকা হয়তো কোনো কারণে বেরোচ্ছে না, টেকনিক্যাল ফল্ট আছে, সেগুলোকে করা, সলভ করা, এগুলো করতো। তা তাতে আর টাকা মাসে যা পেতো, ওই টাকা দিয়ে ওরা দুজন কোনো রকম ওদের চলতো। এরপর ওরা 5-6 মাস বাদে ওরা দুর্গাপুরে বেনাচিতে আছে তো, দেখুন ভুল বললে আমাকে বলে দেবেন, দুর্গাপুরের বেনাচিতে একটা বাড়ি ভাড়া নেয় 1 কামরা। কিন্তু ঘটনার সূত্রপাত এখান থেকে। এই যে দুর্গাপুরের বাড়িটায় এরা ভাড়া এলো, এই মেয়েটি কিন্তু এই ঘরটাতে, যে ঘরটা ভাড়া নিয়েছিল, এই ঘরটাতে থাকতে পারতো না, ভয় লাগতো। এবং সেটা কয়েকবার ওর হাজবেন্ডকে বলেওছে যে এই ঘরটায় মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ আছে, ঠিক এইটা। তো ছেলেটা তখন বলতো যে না না দূর, ওগুলো তোমার মনের ভুল, এগুলো তাড়াও, এরম কি করে হবে, কই আমার তো মনে হয় না। বলে না, তুমি যখন চলে যাও আমার মনে হয় এই ঘরের মধ্যে আরো কেউ আছে, ঠিক এরকম একটা অদ্ভুত ব্যাপার। তো এই মেয়েটি করতো কি, ধরুন দুপুরে এই স্নান করে খেয়ে দিয়ে এই পাশের বাড়ি চলে যেত, কোনো কাকিমা বা বৌদি তার সাথে গল্প করে কাটাতো, এবং ফিরতো। ছেলেটি যখন সন্ধ্যাবেলা কাজ সেরে ফিরতো, তখন বলতে যে ফোন করে বলতো আমি এখানে আছি, তুমি আমাকে ডেকে নিও, কাকিমার সাথে গল্প করছি, বাড়িতে থাকতো না। তো ছেলেটি ডেকে নিয়ে চলে যেত। তা এইরকম একদিন হয়েছে, এই মামু বলে যে ছেলেটি, ওর নাম আমি নিনি, নামটা জানি। তো ও ওই বর্ধমানে বিওবির যে অন্যান্য এটিএম আছে, ওখানে ওকে যেতে হতো ওগুলোর ইন্সপেকশনে, মানে দায়িত্ব একটু বেড়েছে। একদিনও ওই বর্ধমানে গেছে ওই এটিএম এর কাজের ব্যাপার নিয়ে। তো সেখান থেকে ও যখন বাড়ি ফেরার জন্য দুর্গাপুরের ট্রেন ধরেছে, তখন ওই বিকেল বিকেল হয়েছে। তো মেয়েটি ফোন করেছে যে তুমি কোথায়। তো মামু বলেছে আমি তো ট্রেনে উঠেছি, ফিরছি, বলে তুমি তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। তো তখন ওই ছেলেটা জিজ্ঞাসা করছে ভয় কি, কি ভয়? তা বললে না, আমি ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিলাম, চুল আঁচড়াতে গিয়ে আমি দেখছি যে আমার সারা মুখটা পোড়া, আমার সারা মুখটা মনে হচ্ছে আগুনে ঝলসে গেছে, পুড়ে গেছে, আমার প্রচন্ড ভয় করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। তখন ওই ছেলেটি তখন ওই ছেলেটি মেয়েটিকে বলছে যে তুমি একটা কাজ করো, পাশের বাড়ি বৌদিদের বাড়িতে যাও, যে ওখানে গল্প করো, আমি তোমাকে ডেকে নেব। মেয়েটি তাই করে, চলে যায়, এবং চলে গিয়ে গল্প করতে থাকে, এবং ছেলেটি যথাসময়ে বাড়ি ফেরে, ওকে ডেকে নিয়ে একসাথে আবার বাড়িতে ঢুকেছে। এবার ঢুকে ছেলেটি হাত পা ধুয়ে খাটের পরে বসে ওর অফিসের কাজ বাজ কাগজপত্র সব বার করেছে, নেক্সট ডে কি কাজ আছে না আছে। আর মেয়েটি নিচে মেঝেতে স্টোভে, মানে দুধ
গরম করবে, ওই দুধটা গরম করতে গেছে। এবং জানেন ওই জনতা স্টোভ না প্রাইমার স্টোভ, আপনারা জানেন ওই যে পাম্প করতে হয় যে স্টোভে, প্রাইমার স্টোভ, ওগুলো কিন্তু খুব ডেঞ্জার। তো মেয়েটি ওই প্রাইমার স্টোভ পাম্প করে 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 যখন হার্ড হয়ে গেছে, তখন ও দেশলাই দিয়ে জ্বালাতে গেছে। এবার দেশলাই দিয়ে জ্বালাচ্ছে, জ্বলছে না, দেশলাই মারছে, জ্বলছে না, আবার পাম্প করছে, জ্বলছে না। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই জ্বালানি কেরোসিন ওর মধ্যে অনেক ডাস্ট থাকে, অনেক সময় পাইপকে জাম করে দেয়। এবার হয়েছে কি, এত পাম্প করেছে, করে এবার যে দেশলাইটা মারতে গেছে ফোর্থ টাইম, ভক করে সেই ওটা আগুনটা ছিটকে ওর ওড়নার মধ্যে এসে লেগেছে, ওড়নাটা দাউ দাউ করে জ্বলছে গলায়। এবং ছেলেটা ওই দৃশ্য দেখে খাটের থেকে এক লাফ দিয়ে নেমেছে, নেমে ওর গলার ওড়নাটাকে ছাড়াতে গিয়ে নিজের দুটো হাত পুড়ে গেছে। এইবারে মেয়েটার গায়ে আগুন লেগে গেছে পুরো। ছেলেটার উপায়ন্তর না দেখে ওই যে পাশে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে জল রাখা ছিল, মনে হয় খাবার জল, পুরো মেয়েটার গায়ে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়াতে আগুন তো নিবলো, কিন্তু মেয়েটার আমাকে যা বলেছে যে 70% কিন্তু বার্ন হয়ে গেছে বিভিন্ন জায়গায় শরীরে। এবং চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকেরা আসে, তাকে ওই দুর্গাপুরেরই একটি হাসপাতাল, আমি আর নাম নিতে চাইছি না, আমাদের স্বামীজির নামে, যাই হোক, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে যখন নিয়ে যাওয়া হয়, তারা মোটামুটি বলে যে একটা বিল মোটামুটি ইয়ে করে চিকিৎসা চলতে চলতে, যে মোটামুটি অ্যাপ্রক্স 30 লাখ টাকার মতো খরচা আছে। যদি রোগী সার্ভাইভ করে, তারপর তার প্লাস্টিক সার্জারি অমুক তমুক নিয়ে এত কিন্তু খরচা আছে। এবার ছেলেটার তো মাথায় আর যে এত টাকা সে কোথায় যায়, সে বন্ধু বান্ধবদের ফোন করে। এই ছেলেটা বলছে আমাকেও ফোন করেছিল, বললো আমি তখন কলেজ পাস আউট হইনি, আর আমার যে বন্ধুরা আছে তারাও টুকটাক টিউশনি করে বা এক খুব সামান্য চাকরি করে, তাদের পক্ষে ওটা বেয়ার করে তাদের হাত খরচাতেই চলে যায়, তাহলে তারা বেয়ার করবে কি করে? তো ফলে আমাদের দিক থেকে তো কোনো কিছু সাহায্য আমরা তো করতে পারছি না। তো বললো আমার 2-3 বন্ধু আগে গিয়ে হাসপাতালে গিয়ে ওকে সমবেদনা জানিয়ে এসছে। তৃতীয় দিনের দিন বললো ও আমাকে ডেকে পাঠালো, ওই মামু, এই ছেলেটাকে ডেকে পাঠিয়ে বলছে অমুক তুই একটু আয়, কাজ আছে। তো ও গেছে, ও গিয়ে দেখছে যে ওই মামু 2 হাতে ব্যান্ডেজ, দুটো হাতি ব্যান্ডেজ করা, মানে পুড়ে গেছে। এবং ওর শ্বশুর মশাই ওখানে উপস্থিত। ছেলেটি বাড়িতেও ফোন করেছিল যে এত টাকা খরচা, এরকম এরকম। ছেলেটির বাড়ি পরিষ্কার বলে দিচ্ছে না, আমাদের অমতে বিয়ে করেছে, তোমার সাথে সম্পর্ক নেই। কিন্তু মেয়েটির বাবাকে যখন ফোন করা হয়েছে, মেয়েটির বাবা কিন্তু ইগনোর করেননি। তিনি কিন্তু হসপিটালে এসছেন, এবং হসপিটালে এসে ওই জামাইকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় জামাইকে উস্তুম পুস্তুম ঝেড়েছেন। মানে কিছু বলতে আর বাকি রাখেননি। ছেলেটি মাথা নিচু করে, ওই মামু সব শুনেছে, কোনো প্রতিবাদ করেনি। ঠিকই তো, তার মেয়েকে বিয়ে করেছেন, তিনি যা খুশি বলুন, আর পালিয়ে বিয়ে করেছেন। তো সব শোনার পরে ওই মেয়েটির বাবা বলেছে সমস্ত খরচা আমি ইয়ে করবো। তো বললো আমি তখন ওইখানে ছিলাম। তো শ্বশুরমশাই, মেয়েটির যে বাবা, সে মোটর বাইক নিয়ে গেছিলেন। তো বললো যে মামু তখন আমাকে বলছে তুই এই মোটর বাইকটা নিয়ে একটু চল আমার সাথে, আমার অফিসের কিছু কাগজপত্র আছে, ওগুলো তোকে একটু করে দিতে হবে। তা বললো ঠিক আছে চল। বললো দেখ আমি তো বাইক চালাতে পারবো না, এটা শ্বশুরমশার বাইক, তুই বাইকটা চালা, আমি পিছনে বসি। তো বললো আমি বাইকটা চালাতে শুরু করলাম, ও পিছনে বসলো, বসে ও সব ঘটনা আমাকে বলতে থাকছে। তখনই ঘটনাটাও জানে যে এই 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 হয়েছে এবং এইভাবে আগুনটা লাগে। তো যাই হোক, বলো বাড়ির সামনে যখন পৌঁছেছি, তখন ওই মামু বলছে যে অমুক তুই ভিতরে যা, আমি আর ওই ঘরে পা দেবো না। ওখানে তুই ঘরে যা, ঘরের মধ্যে ঢুকে দেখবি বাঁ দিকে একটা তাক আছে, ওই তাকে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা নিয়ে আসবি, ওই প্লাস্টিকের কাগজপত্রগুলো রয়েছে অফিসিয়াল। এবার এই ছেলেটা বলছে যে কাকু আমার তো যা ভয় লাগছে, আমি ওই ঘরে ঢুকবো, মানে বুঝতে পারছি না যে কি করব। আমার তো ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে, বন্ধুর ব্যাপার। আর ও বেচারারও হাত পুড়ে গেছে, 2 হাতে প্লাস্টার, ওরও তো জ্বলনি হচ্ছে। তা বললো আমি তো কোনো রকম পা টিপে টিপে চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকলাম। বলে কাকু বিশ্বাস করবেন না, ঘরটা পুরো অন্ধকার, ওই ঘুলগুলি দিয়ে যেটুকু আলো আসছে,
এইবারে আমাকে বলেছে ঘরে ঢুকে বাঁ দিকে তাক আছে, ওই তাকের পরে একটা প্লাস্টিকে মোড়া কাগজপত্র রয়েছে। বলে আমি ওখানে গিয়ে দেখি বাঁ দিকে দুটো প্লাস্টিক। তা একটা প্লাস্টিক খুলে আমি দেখতে গেছি যে এর মধ্যে কাগজ আছে কিনা। দেখছি ওই প্লাস্টিকের মধ্যে হাত দিয়ে সেই ওড়নার টুকরো, সেই চুড়িদারের যে চুড়িদারটা পড়েছিল তার সেই পোড়া পোড়া টুকরোগুলো ওর মধ্যে ভরা। আমি সঙ্গে সঙ্গে হাত বের করে নিয়েছি এবং কাকু আমার না মানে ওইখানে অজ্ঞান হয়ে যাবার জোগাড় হয়ে গেছে। মানে এত ভয় লাগছে আমার ওই পোড়া কাপড় দেখে। তো এর মধ্যে দেখছি এক মহিলা ওখানে এসে হাজির। তিনি আমাকে বলছেন যে তুমি কি করছো এখানে? তো আমি বললাম যে ওই যে মামু দাঁড়িয়ে আছে, আমারই তো বন্ধু, তো ও বললো একটা প্লাস্টিক নিতে। তখন ওই ভদ্রমহিলা পাশের প্লাস্টিকটা ধরে দিয়ে বলেন যে এই নাও এই প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে অফিসের কাগজগুলো রয়েছে, আর তুমি যেটা ধরেছো ওটা ওর ওই পোড়া ওই চুড়িদারের টুকরো টুকরোগুলো ওগুলো সমস্ত আমরা ভরে রেখেছিলাম। তা বলছে একটা কাজ করো, এই দুটো প্লাস্টিকই নিয়ে যাও, ওই যেটা পোড়া টুকরোর ওই মানে কাপড়ের টুকরো, জামা কাপড়ের টুকরো আছে, ওটা বাইরে রাস্তায় কোথাও টান মেরে ফেলে দিও। তো বলছে যে কাকু তখন না ওই যেই বৌদি বলুন বা কাকিমা বলুন যিনি এসছিলেন তাকে আমার দেবীর মতো মনে হচ্ছিল। মানে তা নাহলে আমি ওখানে অজ্ঞান হয়ে যেতাম। তার আগে তিনি আমাকে বাঁচিয়েছেন। যে কত সাহসী মহিলা। তো তারপর আমি আবার বাইকে এসে বসি। তো তখন ওই মামু বলতে থাকে এই ওই পোড়া প্যাকেটটা ফেলে দে, ওই প্যাকেট নিয়ে আমি রাস্তা দিয়ে যাব না। তো আমি বলছি কোথায় ফেলবো? বলে এখানে কোথাও ঝোপে জাড়ে ফেলে দে। বলে আমি পাশের ঝোপের মধ্যে ফেলে দিলাম ওই প্যাকেটটা, আর ওর কাগজের প্যাকেটটা নিয়ে আমি যাচ্ছি। তো বাইক চালিয়ে যাচ্ছি যাচ্ছি বোধহয় ভিড়িঙ্গির মোড়ের ওইখানে গেছে। ওইখানে মানে ওই রেড লাইট জ্বলে আছে, সিগন্যাল, সব গাড়ি দাঁড়িয়ে গেছে, ও দাঁড়িয়েছে। এইবারে কিছুক্ষণ বাদে গ্রিন সিগন্যাল যখন হয়েছে তখন বলছে আমিও অ্যাক্সেলেটার দাবিয়েছি, গাড়িটা সামনে যাবে। ও মা, দেখছি পিছনের চাকাটা এরকম ঘড়ঘড় ঘড়ঘড় করছে। কি করব? গাড়ি থেকে নেমেছি, মানে নেমে যে গাড়িটা বাঁ দিকে করবো সেটাও করতে পারছি না, কারণ পাশ থেকে তখন মানে সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সব সব মোটর বাইক, প্রাইভেট কার সব হু হু করে বেরোচ্ছে। যাই হোক, সেগুলো বেরিয়ে যাওয়ার পরে কোনো রকমে তো সেই মোটর বাইককে বাঁ দিকে এনে দাঁড় করালাম। দাঁড় করিয়ে দেখলাম পিছনের টায়ারটা পাংচার। আমার হাতে কালি লেগে আছে। আমি খালি চিন্তা করছি যে কতক্ষণে হাতটা ধোবো। আমার কেমন ঘিন ঘিন করছে ওইটা দেখেছি। যতক্ষণ হাত ধুতে না পারছি আমার শান্তি হচ্ছে না। বলে তারপর আমি মানে পকেটে বেশি পয়সাও নেই কাকু, এক বোতল কোন রকম জল কিনে ওই কালি ফালি হাত থেকে তো ওঠালাম, ধুলাম। ধুয়ে সেই মোটর বাইক মানে বলছে যে বাইকটা যেখানে স্ট্যান্ড করেছি কাকু, সিঙ্গেল স্ট্যান্ডের পরে রেখে হেলমেটটা হ্যান্ডেলে রাখতে গেছি, বাইকটা উল্টে পড়ে গেল। উল্টে পড়ে গিয়ে হেলমেটটা দুটুকরো হয়ে গেল। আপনি বলুন বাইকটা পড়ে যাওয়ার কারণ কি? যাই হোক, আমি হাতটা ধুয়ে ওই বন্ধুকে নিয়ে আমাকে একাই করতে হয়েছে, ওখানে ওর তো হাতে ব্যান্ডেজ। সেই বাইক ঠেলতে ঠেলতে কাকু 3-4 কিলোমিটার দূরে একটা টায়ার রিপেয়ারিং এর দোকানে নিয়ে গেছি। তারা খুলেছে, খুলে টুলে দেখে বলছে যে ভ্যালপিনের ওখান থেকে ছিঁড়ে গেছে, ওর এই টিউব চলবে না। আর পকেটে কাকু পয়সাও নেই। ওর কাছে যা পয়সা ছিল, আমার কাছে যা পয়সা ছিল, সেইটা দিয়ে কোনো রকম একটা নতুন টিউব দিয়ে সেটা তো সারালাম, কিন্তু হেলমেট কেনার পয়সা ছিল না। হেলমেটটাও শ্বশুরে। এবার ওইটা নিয়ে আমরা বাড়ি মুখো রওনা হলাম, মানে হাসপাতাল মুখো রওনা হলাম। এবার হাসপাতালে এসে পৌঁছে ওর শ্বশুরকে দিয়েছি, যে বলেছি যে কাকু এরকম এটা ভেঙে গেছে। বলো ঠিক আছে, কিছু করার যখন নেই আর কি করা যাবে। তবে এই পর্যন্ত বলেও আমাকে বলেছে যে ধীরে ধীরে মেয়েটা সুস্থ হয়ে গেছিল, আমার সেই বন্ধুর বউ, এবং স্বাভাবিক জীবনেও ফিরে আসে। এবং ওর শুধু তাই বলেনি, ও আরো বলেছে যে সেই মামু এখন অনেক উঁচু পোস্টে চাকরি করে এবং বাড়ি করেছে, গাড়ি করেছে, ওদের একটা ছেলেও হয়েছে, এখন দারুণ লাইফ লিড করছে। এই আমি আপনাকে ফটো পাঠালাম দুজনার, কিন্তু প্লিজ এদের দুজনার নামটা আপনি নেবেন না। ফটো আমাকে পাঠিয়েছে যে এই সেই যুগল
দেখুন, এবং মেয়েটিকে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ওর হয়েছিল। গলার এই সমস্ত কাজটাগুলো দেখলে বোঝা যাচ্ছে। তা এনিহাউ বলছে, পরে আমি জানতে পেরেছি, খোঁজ নিয়ে জানা গেল ওই যে বাড়িটায় ওরা ছিল ওখানে দুটি ইনসিডেন্ট ঘটে। একবার একজন গায়ে আগুন দিয়েছিল, আর এক দম্পতি, সেই মহিলা ওখানে হ্যাংড হয়েছিল। এটা পরে আমি জানতে পারি। বলে ও তখন বলছে যে বলে আমার এক দিদি আছে, মানে মামাতো দিদি, ওখানে দুর্গাপুরে স্কুলের শিক্ষিকা, ওরা একটা ভাড়া বাড়িতে থাকতো। তা বলছে জামাইবাবু যখন কাজের জন্য বাইরে বেরিয়ে যেত তখন দিদিকে পাহারা দেওয়ার জন্য আমাকে যেতে হতো। দিদি তো স্কুলে চলে গেছে, আমি কাকু ওই ঘরটার মধ্যে না থাকতে পারতাম না। আপনাকে মানে বললে বিশ্বাস করবেন না, কেমন আনকেনি ফিলিং হতো। আর দিদি ঘরের সব জায়গাতে না ওই পেরেক পুঁতে পুঁতে তাতে ডিমের খোলা ওরকম লাগিয়ে রেখেছে, যাতে ওতে নাকি টিকটিকি আসে না। বলে এমন একটা ভাই ঘরের তৈরি হতো, মানে আপনি চিন্তা করতে পারবেন না। বলে আমি ঘরের মধ্যে বসে থাকতে পারতাম না। হ্যাঁ, কত রকমের আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকতো আমি একা থাকলে ওই ঘরটায়। তারপর দিদি না স্কুল থেকে এসছে, একদিন আমি দিদিকে বলেছি, দিদি তোকে একটা কথা বলবো, তুই বাড়িটা ছাড়, এ বাড়ি কিন্তু ভালো না, আর তুই এই ডিমের খোলা ফোলা লাগিয়েছিস সেগুলোকে ফেল, আর তোকে আমি একটা কথা বলছি দিদি, তুই কিন্তু ভালো চাস তো এই বাড়ি ছাড়। কারণ দেখুন, কিছু কিছু মানুষের না ষষ্ঠ ইন্দ্রিয়টা সজাগ থাকে। আপনি বুঝতে পারছেন না, আরেকজন হয়তো বুঝতে পারছে এই জায়গাটা ভালো না। এটা এক একটা মানুষের মানে সেই আপনি অ্যান্টেনাই বলুন আর যাই বলুন, সিগন্যাল মারতে থাকে। তো এই ঘটনাগুলো ঠিক এরমভাবেই ঘটে। পরবর্তীকালে দিদি ওই বাড়ি ছেড়ে দিয়েছিল, বলেছে আমাকে ওই বাড়িটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে অন্যত্র ভাড়া নিয়ে চলে গেছে। তো আজকে এই দুটো ঘটনা আমি উপহার দিলাম। বাকি ঘটনা আমি যেগুলো এখনো শুনিনি আমি শুনবো, শুনে আপনাদের নিশ্চয়ই জানাবো। প্রত্যেকে যারা ঘটনা পাঠিয়েছেন, বাঞ্চ অফ স্টোরিজ আমার কাছে এসছে, তো আমি সবকটাই শোনাবো। একটু অপেক্ষা করুন, আমাকে আগে শুনতে দিন, আজকাল শুনতে দিন। এবারে আশা করি যা ঘটনা এসছে এত দেরি হবে না। এবার আমার হাতে মশলা না থাকলে আমি কি করব? আমি তো ওইভাবে আসতে পারি না, আপনারা হয়তো আমার পরে রেগে যান, কিন্তু কিছু করার নেই। আমি বসে বসে তো এখানে তো হাজার একটা বই আছে আমার কাছে, আমি বলে আমি গল্প বলে দিতে পারি, কিন্তু বিশ্বাস করুন ওগুলো ভালো লাগবে না আপনাদের। এই যে যেটা শুনলেন না, দিস ইজ ফ্যাক্ট। আমি বলছি ফ্যাক্ট, কারণ আমি দেখুন আমি জায়গার নাম নিয়ে বলেছি। নিগমনগর আমি বলেছি, নিগমনগর থেকে 30 মিনিটের রাস্তা আছে দেখুন বাংলাদেশ বর্ডার, দেখুন আছে কিনা আমাকে বলে দেবেন, তাহলে বুঝবো আমি যেসব জায়গার নাম নিয়েছি। তাই এইটুকু অথেন্টিসিটি আমার আছে, আমি জানি। এবং দেখুন এর আগে আমি যে সেই বেতিয়া কৃষ্ণনগরের মানে তেহট্ট এরিয়ার জায়গাটা বোধহয় কি, বেতাই 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 না ভাইয়া, ওখানে যে কলেজটা আছে সেখানে ওই যে মেয়েটি থাকে সে এখন চাকরি সূত্রে অন্যত্র থাকে। তা বলছে ওইখানে আমার বাড়ি, আপনি এই কলেজটার কথা বলেছেন, কলেজ সংলগ্ন মাঠ আছে, ঠিক আছে, একদম মেনে নিয়েছে। বলছে একদমই ঠিক বলেছেন, এবং তারাও জানে এই সম্পর্কে কিছু একটা মানে আছে আছে। যাই হোক, আমি যারা আমাকে পাঠান তারা একেবারে মানে ভুলভ্রান্তি কিছু পাঠান না, কিছু একটা ফ্যাক্ট হয়ে আছে সেই জন্যই পাঠান। তো আপনারা শুনুন, যদি ভালো লাগে আপনারাও পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আসতে হবে, অথবা আমার ইনবক্সে আসতে হবে, মেসেঞ্জারে। হোয়াটসঅ্যাপে আসার ঠিকানাটা হলো যেখানে লেখা আছে মা বাবা ঠাকুমা সব অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, খালি এসে ওখানে একটা হাই লিখুন। আর কে বলছেন, কোথা থেকে বলছেন, যদি আপনার কাছে গল্প থাকে তবেই আসবেন। হ্যাঁ, তা নাহলে অযথা ভিড় বাড়ালে, মানে কালকে আমি মানে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কোথায় ঘটনাগুলো আছে। যেগুলো সাউন্ডই আছে সেগুলো তো সিগন্যাল তো থাকে, কিন্তু যেগুলো লেখা সেগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল, কোনটা কার হোয়াটসঅ্যাপ। তো ফলে যার কাছে ঘটনা আছে তিনি আসুন, অলওয়েজ স্বাগতম, কোনো ব্যাপার না। এসে আমাকে শোনাতে পারেন, অথবা মেসেঞ্জারেও শোনাতে পারেন, আমি নিশ্চয়ই বলে দেবো সবাইকে আপনার বলা ঘটনা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘটনা কেমন লাগলো আমাকে জানাবেন। আবার তৈরি থাকুন, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এবারে, এত দেরি হবে না, কারণ ঘটনা এসে গেছে, ঘটনা আমার কাছে আছে। ঠিক আছে, তো আজকের মতো নমস্কার সবাইকে, ভালো থাকুন।
ভোট হলো, ভোট মিটলো, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে। সব ঠিক আছে, সবাই খুশি থাকুন, ভালো থাকুন। যেই আসুক সেই ভালো করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।